ছবি তোলা হয়েছিল, ছবি থেকে তাদের আইডেন্টিটি পাওয়া গেছে খুঁজে। এরা সকলেই তৃণমূলের কর্মী। যে কন্টেম্পচুয়াস অ্যাক্ট তিনি করেছেন, উইলফুল অ্যান্ড ডেলিবারেট ভায়োলেশন অফ সুপ্রিম কোর্টস অর্ডার তিনি করেছেন, তাহলে তাকে শটান জেলে পাঠিয়ে দেওয়া যেতে পারে। এইটা আর একটা ভাওতা মমতা ব্যানার্জির। উনি কীভাবে ট্রেজারি থেকে যিনি দেবেন এই মাইনে, সুপ্রিম কোর্টের অর্ডার যদি না হয়, ট্রেজারি থেকে যিনি মাইনে দেবেন, মমতা ব্যানার্জি নিজে, অন্যান্য অফিসার যারা এই তাদের উপস্থিতির একটা রিপোর্ট তো পাঠাতে হয়, উপস্থিতির রিপোর্ট পাঠাবেন, তারা সবাই কন্টেম্পট অফ কোর্টের আওতায় চলে আসবেন। প্রধানমন্ত্রী আমাদের যখন প্যানেলটা বাতিল হলো তখন উনি পশ্চিমবঙ্গে এসে জনসভায় বলেছিলেন কোন যোগ্য শিক্ষক শিক্ষিকার যাতে চাকরি না যায়, এই জন্য যোগ্যদের কথা উনি থাকবেন। এই জন্য আমরা জানতে চাইছি মাননীয় সাংসদের কাছে উনি কিছু উদ্যোগ নিয়েছেন। আমরা মর্মাহত ওনাকে উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে আমি শুনিনি, প্রথম কথা কেউ গো ব্যাক স্লোগান দিয়েছেন এটা আমি শুনিনি, প্রথম কথা। দ্বিতীয়, আপনারা যখন বলছেন যে গো ব্যাক স্লোগান দিয়েছেন, আমার মনে হচ্ছে এই গো ব্যাক স্লোগানের সঙ্গে আমি যখন ওই আমাদের আরজিকরের কাণ্ডের পরে বউবাজার স্ট্রিটে গিয়েছিলাম, তখন একদল নকশাল এবং একদল এসইউসিআই এর ছাত্র, এসইউসিআই ছাত্র সংগঠনের ছাত্র, তারা আমাকে গো ব্যাক স্লোগান দিয়েছিল, যদিও আমি সেখানে গিয়েছিলাম সহমর্মিতা জানাতে। আজকে এখানে কোনো সহমর্মিতার ব্যাপার নয়, আজকে আমি সরাসরি এসেছিলাম এদের সঙ্গে আমি আছি এবং থাকবো বলে। এই নকশাল এবং সিপিএম এবং এসইউসিআই এরা ওই অভয়ার আন্দোলন সম্পূর্ণ ধ্বংস করেছে তৃণমূলের চামচা হিসেবে। সেই তৃণমূলের কিছু চামচা এখানে জড়ো হয়েছে, জড়ো হয়ে হয়তো গো ব্যাক স্লোগান দিয়েছে। তারা এখানে বলছিলেন যে প্রধানমন্ত্রী কি বলছেন, এটা কি প্রধানমন্ত্রীর ব্যাপার? তারা যদি এইটুকু না জানেন এবং প্রধানমন্ত্রীকে জড়িয়ে দিতে চান, তাহলে আমি বলবো আপনারা মতলববাজ। সেই সিপিএম, সেই এসইউসিআই, সেই নকশাল তাদের হয়ে আপনারা এসছেন। আপনারা জেনে রাখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যক্তি হিসেবে এখানে থাকবে এবং এদের এখানে প্রতিটা পদক্ষেপের সঙ্গে যতটুকু সাহায্য করা যায় এই প্রকৃত চাকরিহারাদের, আপনাদের মতো চামচাদের নয়, প্রকৃত চাকরিহারাদের তাদের সঙ্গে থাকবে। সেই জন্যে আমি আজকে সেকশন 18টা পড়ে দিয়েছি স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টের, যে স্কুল সার্ভিস কমিশন যখন এই ওএমআর শিট পাবলিশ করলো না, তখন সরকারের এই ক্ষমতা আছে সেকশন 18 অফ স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট অনুযায়ী, যে স্কুল সার্ভিস কমিশনকে ডিরেকশন দিতে যে তুমি ওএমআর শিট পাবলিশ করে দাও। যে কোনো লফুল ডিরেকশন তারা দিতে পারে।
তা আমরা 2 ঘন্টা সময় দিচ্ছি মমতা ব্যানার্জিকে, যে কোনো ধরনের লফুল ডিরেকশন তিনি বা তার শিক্ষামন্ত্রক স্কুল সার্ভিস কমিশনে পাঠাবেন, এবং পাঠালে স্কুল সার্ভিস কমিশন বাধ্য থাকবে সেই ওএমআর শিট পাবলিশ করতে। যদি এই ওএমআর শিট তারা পাবলিশ না করেন এবং এই ধরনের ডিরেকশন যদি না আসে, তাহলে আমরা ধরে নেব আপনারা ওএমআর শিট পাবলিশ করতে চাইছেন না, কারণ আপনারা স্বচ্ছতার অভাব এইটাই চান, স্বচ্ছ হতে চান না। ট্রান্সপারেন্সি ডিমান্ডস পাবলিকেশন অফ দ্য হোল অল ওএমআর শিটস। আপনারা স্বচ্ছতা চান না, আপনারা যারা চাকরি কিনেছে তাদেরকেই রক্ষা করতে চান, যারা সৎভাবে এই যে ভালো ছেলেগুলো চাকরি পেয়েছে তারা যে রাস্তায় বসে আছে তাদের পক্ষে কোনো কাজ করছেন না। আপনি কি নিয়ে তাহলে, আপনি অন্য অনেক ছাত্রছাত্রী আছে যারা রিভিউ অ্যাপ্লিকেশন নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে, যারা তাদের কথা বলতে পারে, আপনি সেই কথা বলায় বাধা দিচ্ছেন কেন? ওএমআর শিট আপনার পৈতৃক সম্পত্তি নয়, ওএমআর শিট রাজ্য সরকারের কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয়, ওএমআর শিট ছাত্রছাত্রী যারা ক্যান্ডিডেট ছিল তাদের সম্পত্তি, তাদের সম্পত্তি আপনি আজকে ওয়েবসাইটে আপলোড করবেন না কেন? এটা আপনাকে করতেই হবে। আমরা আপনার পদত্যাগ দাবি করছি। 2 ঘন্টা বাদে থেকে আপনারা দেখবেন যে উত্তাল হয়ে উঠবে সারা পশ্চিমবঙ্গ। আপনাকে পরবর্তী পদক্ষেপ চরমপন্থী আন্দোলনের পথে হাঁটবেন যদি চরমপন্থী আন্দোলন বলতে কি মনে বোঝাচ্ছেন আপনি? আমরা যে কোনো আইনটাই বললেন কি আইন আছে, আইনের রাস্তাটাই তো দেখালেন, এরা কেন লেগে গেল? এরা কেন রেগে গেল সেটা ওরা বলতে পারবে, আমি তো জানি না। এদের মধ্যে কি এমন কেউ আছে যে অশান্তি সৃষ্টি করছে? আপনি হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই এদের মধ্যে নকশাল, এসইউসি এবং সিপিআইএম এর কিছু দুর্বৃত্ত ঢুকে পড়েছে, তারা চেঁচাচ্ছে। একটি ছেলে তো আমাকে গাড়িতে উঠতেই দেবে না। আপনি তো রাস্তা দেখালেন যে আইন নাকি বলছে। আমি তো রাস্তা দেখালাম। একটি ছেলে গাড়ি এরকম ভাবে আটকে দিয়ে যেন গাড়িটা তার পৈতৃক সম্পত্তি, আমি তাকে ধাক্কা মেরে সরিয়ে গাড়িতে উঠতে হলো। এইসব ধান্দাবাজ দালালদের আমি চিনি, বহুদিন ধরে চিনি, এরা এই কাণ্ড করছে। এর জন্য এরা ন্যায্য অধিকারটুকু এরা তো মমতা ব্যানার্জির সাহায্য করার জন্য এখানে এসছে। আপনারা বুঝতে পারছেন না কিভাবে অভয় আন্দোলনটাকে ধ্বংস করলো এরা? এই আন্দোলনটাকে ওরাই তো ধ্বংস করেছে। যেন যে কোনো আন্দোলন ওদের মনোপলি, এদের মনোপলি নয় কোনো আন্দোলন, মনোপলি হচ্ছে সাধারণ মানুষের। তারা আন্দোলন শুরু করেন, তারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। কে এই সিপিএম এসইউসি এই নকশালরা? স্যার, ব্রাত্য বসুর বৈঠকে একদলকে ডাকা হলো, একদলকে ডাকা সে হলো তো ওদের তাবেদার সংগঠন, সংগঠনের কিছু লোককে ডাকা হয়েছে। এখানে যারা বসে আছেন তাদের কাউকে তো ডাকা হয়নি। কেন ডাকা হয়নি? এই একদেশদর্শিতার যে প্রমাণ আপনারা আজকে রাখলেন তাতে বোঝা যাচ্ছে যে আপনারা চামচাদেরই চান। যারা চাকরি কিনেছে তাদেরকেই চান, যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদেরকে আপনারা চান না। আপনি 2 ঘন্টা থাকবেন আপাতত এখানে? অনেকক্ষণ থাকবো, 2 ঘন্টা কেন, রাত্রি 11টা 12টা অবধি থাকবো। আমি থাকবো বলেই তো এসেছি। মিরর ইমেজ এবং যোগ্য অযোগ্যদের তালিকা তৈরির দাবি নিয়ে আমি এবং আরও 2-3 জন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছিলাম আজ থেকে 2 দিন আগে। তখন তিনি আমাদেরকে আশ্বাস না দিলেও তার সঙ্গে কথাবার্তার পরে এবং তার নন ভার্বাল কমিউনিকেশন থেকে, বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমার মনে হয়েছিল যে স্কুল সার্ভিস কমিশন হয়তো এটা প্রকাশ করে দেবে এবং টেন্টেড নন টেন্টেড বা যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকাও প্রকাশ করবে। তাই আজকে যে সিদ্ধান্তটা শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিংয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়েছেন সেটা আশ্চর্যের কিছু নয়। এটা আমাদের দাবির পরিপ্রেক্ষিতেই বোঝা গিয়েছিল, পরিপ্রেক্ষিতে বিচার করতে হবে যে এই যোগ্য অযোগ্যদের তালিকা এবং সব ওএমআর শিট পাবলিশ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আপনি মুখ্যমন্ত্রীকে 2 ঘন্টা সময় দিয়েছিলেন, তাতেই কি কাজটা হলো আপনার কি মনে হয়? তা আমি বলতে পারবো না, তবে আমি মুখ্যমন্ত্রীকে 2 ঘন্টা সময় দিয়েছিলাম যে সেকশন 18 অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন যেহেতু গত 2 দিন ধরে এটাকে নিয়ে বসেছিল এবং করছিল না, মুখ্যমন্ত্রীকে 2 ঘন্টার সময় দিয়েছিলাম বিকেল 5টা সাড়ে 5টা থেকে। এর মধ্যে একটা ডিরেকশন স্কুল সার্ভিস কমিশনকে দিতে হবে। সেকশন 19 যেটা আছে স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টের, সেই সেকশন অনুযায়ী এটা দেওয়া যায়। ডিরেকশনে এটাই থাকা উচিত ছিল, থাকার কথা বলেছিলাম যে
সম্পূর্ণ ওএমআর শিট এবং যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এই ডিরেকশান তিনি যদি 2 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে তার যদি একটা ফলাফল জানা না যেত, তাহলে আরও বড় আন্দোলনে, আরও তীব্র আন্দোলনে যেতে হতো আমাদেরকে। কিন্তু যেহেতু এখন এটা পাবলিশ হয়ে যাবে বলে শোনা যাচ্ছে, এখন আমরা একটু থেমে থাকবো, আমরা দেখব কবে নাগাদ পাবলিশ হচ্ছে। চাকরিহারাদের একটি তারা একটি সাউন্ড সিস্টেম নিয়ে এসেছিল এবং সেই গাড়িতে যখন আপনি উঠতে যাচ্ছিলেন তখন এক দফায় আপনাকে বাধা দেওয়া হয়। কয়েকজন ব্যক্তি এসে নিজেদের চাকরিহারা বলে দাবি করেন এবং তারা বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য ছিল যে কোনো রাজনীতি প্রবেশ তারা করতে দেবেন না, কিন্তু আপনাকে সেই গাড়িতে উঠেই বক্তব্য রাখতে দেখা গেল। কিন্তু আচমকা গো ব্যাক স্লোগান উঠতে শুরু করলো। কারা ছিল বলে মনে হয় আপনার? কারাই গো ব্যাক স্লোগান দিল? এখন আর মনে হওয়ার ব্যাপার নয়, এদের আইডেন্টিটি আমরা টেস্ট করে নিয়েছি, দেখে নিয়েছি। ছবি তোলা হয়েছিল, ছবি থেকে তাদের আইডেন্টিটি পাওয়া গেছে খুঁজে। এরা সকলেই তৃণমূলের কর্মী। সেই জন্য প্রথমে আমাকে গাড়িতে উঠতে দিচ্ছিল না, যাতে আমি গাড়িতে উঠে 2 কথা বলে দিই মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যা আমি বলেছিলাম। সেই জন্য প্রথমে আমাকে গাড়িতে উঠতে দিচ্ছিল না। একটি ছেলে অত্যন্ত পক্কছোঁড়া, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে আমাকে গাড়িতে উঠতে হয় বক্তৃতাটি দেবার জন্যে। বক্তব্য রাখার পরে যে সময় আমি বললাম যে মমতা ব্যানার্জি পদত্যাগ চাই, তখনই সেই তৃণমূলের মাদর বাচ্চা তারা চিৎকার চেঁচামেচি করতে লাগলো। কী চিৎকার করছিল সম্পূর্ণ আমার কানে আসেনি, আমি তাকে পাত্তাও দিইনি। আমি তখন গাড়ি থেকে নেমে পাশে একটা রাস্তা, সেটায় ঢুকে যাই এবং সেখানে সাংবাদিকরা আমাকে বিভিন্ন প্রশ্ন করেন। আমি তার উত্তর আমার যতটুকু জ্ঞান গম্ভীর সেই অনুযায়ী দিয়েছিলাম। 26,000 চাকরি বাতিলের পর আর কি আসতে চলেছে যাতে এই সরকার বিপদে পড়তে পারে? দেখা যাক, সে তো এখন ডিভিশন বেঞ্চে তার ফাইনাল হিয়ারিং হবে। একজন বিচারপতি তিনি মামলা ছেড়ে দিয়েছেন, ফলে তার ডিভিশন বেঞ্চ থেকে মামলাটি চিফ জাস্টিসের ঘর ঘুরে আরেকজন বিচারপতির ডিভিশন বেঞ্চে এসে গেছে এবং সম্ভবত সামনের সপ্তাহে এর হিয়ারিং শুরু হবে। তখন দেখা যাবে কি হয়েছে না হয়েছে। একটা অদ্ভুত বিষয় দেখা যাচ্ছে স্যার, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়ে একটা প্রশ্নও তুলছেন না, একটা কথাও বলছেন না। কেন? আপনার কি মনে হয় যে তার কি এ বিষয়ে কিছু বলার নেই? এত বড় ঘটনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি মাকড়সা টিকটিকি ইঁদুরও নয়, মাকড়সা টিকটিকি আরশোলা, এর চেয়ে বেশি গুরুত্ব তার নেই। তিনি গুরুত্ব পান তার পিসির জন্যে। তিনি রাজনীতির কী বা বোঝেন, আর তিনি রাজনীতি কী বা করেন? তার কাজ তো বিভিন্ন রকমভাবে বালি, কয়লা, গরু, অমুক তমুক, শিক্ষকদের চাকরি, সেখান থেকে পয়দা খাওয়া। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আমি আর বিশেষ কোনো শব্দ খরচ করতে চাই না। তৃণমূল বারবার বলে এসছে যে বিজেপি এবং সিপিআইএমের ষড়যন্ত্রের শিকার হয়েছেন 26,000 শিক্ষক এবং এরপরে টিএমসিপির ধিক্কার মিছিল বেরিয়েছে। কি বলবেন? এসব নির্লজ্জরা ধিক্কার মিছিল বার করেছে। টিএমসিপির নেতৃত্ব তাদেরকে সেভাবেই আদেশ দিয়েছিলেন। চুরি করলো মমতা এবং তার সাঙ্গপাঙ্গ, আর যারা চুরি ধরলো তারা হয়ে গেল সিপিএম এবং বিজেপির কি যেন জোট না কি বলেছে, সিপিএম বিজেপি জোট। তাদের জন্য তুমি চুরিটা করলে কেন? চুরি তো আজকে স্পষ্ট, আজকে তোমাকেই ফেলা থুতু চাটতে হচ্ছে। যোগ্য অযোগ্যের তালিকা তোমায় প্রকাশ করতে হবে। আজকে যদি যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ হয়, দেখা যাবে যারা অযোগ্য হিসেবে ওখানে চাকরি পেয়েছিল তারা সব তোমাদের কাছ থেকে টাকা দিয়ে চাকরি কেনার লোক। ওই জন্যই ওনারা চাকরি ওএমআর শিট এবং যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে রাজ্য সরকার এতটা সময় নিচ্ছিল। সুপ্রিম কোর্ট তো হয়ে গেছে কবে, আজ থেকে 7-8 দিন 10 দিন হয়ে গেছে। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা এবং জনসমক্ষে রায়ের সমালোচনা করার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আত্মদ্বীপ নামের একটি অলাভজনক সংস্থার তরফে আইনজীবী সিদ্ধার্থ দত্ত আদালত অবমাননার নোটিশ জারি করেছেন বলে সূত্রের খবর। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে কি বিপদে পড়তে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী? জেলে যেতে পারেন? হ্যাঁ, জেলে যেতে পারেন। কন্টেম্পট যদি প্রমাণ হয় যে কন্টেম্পচুয়াস অ্যাক্ট তিনি করেছেন,
উইলফুল অ্যান্ড ডেলিবারেট ভায়োলেশন অফ সুপ্রিম কোর্টস অর্ডার তিনি করেছেন, তাহলে তাকে শটান জেলে পাঠিয়ে দেওয়া যেতে পারে এবং সম্ভবত তিনি এটাই ফেস করতে যাচ্ছেন, এই কন্টেম্পট প্রসিডিংটা। দেখা যাক তিনি কিভাবে তা ডিফেন্ড করেন। তার বলা, তার বক্তব্য সব তো রেকর্ড হয়ে আছে, উনি সেখান থেকে নড়তে পারবেন না। তারপর সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হবে কিভাবে তারা এই আদালত অবমাননাকে বিচার করবেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন, আমরা আশা রাখছি যোগ্যরা সকলেই চাকরি ফিরে পাবেন। তিনি আরও বলছেন যে মাইনের পোর্টালও খুলেছে, মাইনে সরকার দেবে, কেউ কারোর মাইনে দেয় না, মাইনে প্রাপ্য নিজের অধিকারে, যোগ্যতায় মাইনে পায়। সরকার কাউকে মাইনে দেয় মানে তাকে দখল করে দেয় না। কি বলবেন? না, সে তো বটে, তাহলে মাইনে কী করে পাবে? এখনও তো তাদের চাকরি ফেরত হয়নি, সুপ্রিম কোর্টের অর্ডারে চাকরি গেছে, এইটা ফেরত দিতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট। যতক্ষণ না আবার তারা সেই চাকরি ফেরত পেয়ে শিক্ষক হিসেবে আইন অনুযায়ী বিবেচিত হচ্ছেন, ততক্ষণ তাদের চাকরির মাইনে পাওয়ার কোনো প্রশ্ন নেই। এইটা আর একটা ভাঁওতা মমতা ব্যানার্জির। উনি কীভাবে ট্রেজারি থেকে যিনি দেবেন এই মাইনে, সুপ্রিম কোর্টের অর্ডার যদি না হয়, ট্রেজারি থেকে যিনি মাইনে দেবেন, মমতা ব্যানার্জি নিজে, অন্যান্য অফিসার যারা এই তাদের উপস্থিতির একটা রিপোর্ট তো পাঠাতে হয়, উপস্থিতির রিপোর্ট পাঠাবেন, তারা সবাই কন্টেম্পট অফ কোর্টের আওতায় চলে আসবেন। সুতরাং এটা অত্যন্ত অন্যায় এবং বেআইনি কাজ করেছেন মানুষকে ভাঁওতা দেওয়ার জন্যে।